Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা The Swami and Mother Worship written by Sister নিবেদিতা আমরা নেক্সট পার্ট পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই টেক্সট বইতে চলে এসো। তো ফ্রেন্ডস, আমরা যে জায়গাতে শেষ করেছিলাম প্রিভিয়াস ক্লাস রিক্যাপের জন্য, তার একটু আগে থেকে আমরা আসব। তোমরা একটুখানি চলে এসো। In the stern words of the স্বামী বিবেকানন্দ অত্যন্ত জোর দিয়ে বলতেন, টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে কামনা করতে বা খুঁজতে জীবনকে নয়, টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্সেস পয়েন্ট, তরবারির অগ্রভাগে নিজেকে দাঁড় করিয়ে দিতে বা মেলে ধরতে, টু বিকাম ওয়ান, একাত্ম হয়ে যেতে, উইথ দ্য টেরিবল, ওই ভয়ঙ্করীর সঙ্গে, এভার মোর, চিরতরে বা চিরদিনের জন্য। আমরা এখানে এসে থেমে গিয়েছিলাম, আমরা আজকে রিজিউম করব। ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট কথার অর্থ হলো নট সিমিলার, মানে অভিন্ন বা অমিল। তো মানেটা আমরা এরকমই নেব যে ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট, এটা সম্পূর্ণরূপে একটা ভিন্ন ধারণা পোষণ করতেন উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বাধীনতা সম্পর্কে বা স্বাধীনতার ব্যাপারে স্বামীজি যে একটা ভিন্ন ধারণা পোষণ করতেন সেটা সম্পূর্ণরূপে দেখানো হয়েছে। টু হ্যাভ শট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন আ ডিসিপল। টু হ্যাভ শট, তিনি দ্বিধাগ্রস্ত হতেন। টু ইম্পোজ মানে হচ্ছে টু প্লেস আপন, মানে কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে বা আরোপ করতে, হিজ ওন কনসেপশনস, তার নিজের ধ্যান ধারণাগুলোকে, অন আ ডিসিপল, একজন শিষ্যের উপর। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু সমস্ত কিছুই আমার অতীত জীবনে, অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসেবে, কারণ তিনি শিক্ষক ছিলেন, তো সেক্ষেত্রে তিনি সেই উদ্দেশ্যে বা সেই রেসপেক্টে তিনি কথাটা বলছেন। হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি, যেটা কিনা আমাকে নিজেকেও বাধ্য করেছিল। নাও দ্য নেসেসিটি, এখন সেই প্রয়োজনীয়তাটার প্রয়োজন পড়েছে। অফ টেকিং অন, টেকিং অন মানে হচ্ছে টু টেক দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব গ্রহণ করবার। দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয়দের বিবেক বা চেতনাকে জাগিয়ে তোলার। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি মানে হচ্ছে পাজল বা এম্বারাসমেন্ট, এবং ব্যক্তিগত বিহলতাকে, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ। অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে যা কিনা সংযুক্ত ছিল বা সম্পর্কিত ছিল, উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অর্থাৎ অমরনাথে যাওয়ার পথে তীর্থযাত্রীদের সঙ্গে যে অভিজ্ঞতা হয়েছিল। ওয়াজ আ উইটনেস, ছিলাম একজন সাক্ষী বা আমি নিজেই চাক্ষুষ করেছিলাম। নট টু বি ফরগটেন, যা কিনা ভোলা যায় না বা যা ভোলার নয়। টু দ্য স্ট্রং প্লেস, আর সেটা আমার মনের মধ্যে একটা বিশাল জায়গা নিয়ে রেখেছে। হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ারশিপ, যেটা হলো ভারতীয়দের পুজোর যে পদ্ধতি। হেল্ড ইন দ্যাট কনসাসনেস, যা কিনা ওই চেতনা বা ওই বিবেকবোধ আমার মধ্যে উপস্থিত ছিল। আই সেট মাইসেলফ দেয়ারফোর, আর সে কারণেই আমি নিজেকে ঠিক করলাম, টু এন্টার ইনটু কালী ওয়ারশিপ, কালী মায়ের
পুজো করবার জন্য মন্দিরে প্রবেশ করা, অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ, ঠিক যেমন করে একজন কেউ নিজেকে ঠিক করে টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষাকে শেখার জন্যে, অর টেক বার্থ ডেলিবারেটলি, অথবা তার একটা মরিয়াভাবে বহিঃপ্রকাশ হয়, পারহ্যাপস সম্ভবত, ইন আ নিউ রেস, একটা নতুন জাতির মধ্যে, টু দিস ফ্যাক্ট, আর এই ঘটনাটার সঙ্গে আই ও ইট, ও মানে হচ্ছে টু বি ইনডেটেড, আমি ঋণী থাকবো, দ্যাট যে আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে সক্ষম হয়েছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড, যতটা বুঝতে পারার জন্য আমি চেষ্টা করেছিলাম, অফ আওয়ার মাস্টার্স লাইফ, আমার গুরুদেবের জীবন দর্শনকে পরিলক্ষিত করে, অ্যান্ড থট, এবং তার মতাদর্শ বা তার চিন্তাভাবনাকে বা তার জীবন দর্শনের যে মতাদর্শ বা চিন্তাভাবনা, সেটা যেমন করে আমি বুঝতে চেষ্টা করেছিলাম, ঠিক তেমনি করে আমিও এই নতুন ভাষাটাকে শিখবার চেষ্টা করব। দ্যাট মিনস কালী মায়ের পুজো করতে পারাটা আমি চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, অল্প অল্প করে, টুকরো টুকরো ভাবে, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, আমি খুব অল্পই বা আংশিক বুঝতে শুরু করেছিলাম, অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, এবং ধর্মের ব্যাপারেও, হি ওয়াজ, তিনি ছিলেন, উইথাউট নোয়িং ইট, না জেনে বুঝে, আ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষাবিদ হয়ে, অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, এবং ধর্মগত ব্যাপারে বা ধর্মীয় ব্যাপারে, হি ওয়াজ উইথাউট নোয়িং ইট, কোনো কিছু না জেনেও, হি ওয়াজ আ বর্ন এডুকেটর, তিনি ছিলেন একজন জন্মগত শিক্ষাবিদ, হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, তিনি কখনোই মানসিক দ্বন্দ্বকে তিনি ঠাঁই দিতেন না, বিইং উইথ হিম, আর তার সঙ্গে থাকার কারণে, ওয়ান ডে, একদিন, হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, যখন একটি কালী মায়ের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবিকে আনা হয়েছিল, অ্যান্ড নটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং তার বাহ্যিক দিকটা দেখে বা বহিরাবরণটাকে প্রত্যক্ষ করে, আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বলে ফেললাম, পারহ্যাপস সম্ভবত, স্বামীজি, স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালীমাই ছিলেন শিবের একটি প্রতিচ্ছবি বা কাল্পনিক রূপ, ইজ সি, তাই ছিলেন কি তিনি, হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, আর এই কথা বলাতে তিনি আমার দিকে এক মুহূর্ত তাকালেন, ওয়েল ওয়েল, বেশ বেশ, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, ব্যাখ্যা করো বা প্রকাশ করো তুমি তোমার নিজের মতো করে, হি সেড জেন্টলি, তিনি অত্যন্ত কোমল ভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি তোমার নিজের মতো করে তার ব্যাখ্যা দাও। অ্যানাদার ডে, আরো একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন, টু ভিজিট, পরিদর্শন করতে বা দেখা করতে, দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, ইন দ্য সেক্লুশন, একটি নির্জন স্থানে, অফ হিজ হোম, তার বাড়ির, ইন জোড়াসাঁকোর, অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমাদের যাত্রা শুরু করবার আগে, হি কোয়েশ্চেনড মি অ্যাবাউট আ ডেথ সিন, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন একটি মর্মান্তিক দৃশ্যের সম্বন্ধে, অ্যাট হুইচ, যেটাতে, আই হ্যাড বিন প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম, দ্য নাইট বিফোর, গত রাতে। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে অত্যন্ত আগ্রহের সঙ্গে বলেছিলাম, অফ দ্য সাডেন রিয়ালাইজেশন, আমার একটা হঠাৎ করে উপলব্ধির কথা, দ্যাট হ্যাড কাম টু মি,
যেটা আমার মনের মধ্যে এসেছিল, দ্যাট রিলিজিয়নস ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, ধর্মগুলো কেবলমাত্র ভাষা ভাষা ছাড়া আর কিছু না। অ্যান্ড উই মাস্ট স্পিক, এবং আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে, টু এ ম্যান, একজন মানুষের সঙ্গে, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষায়। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, তার গোটা মুখটাই বা পুরো মুখমণ্ডলটাই এক প্রকার চকচক করে উঠেছিল আমার এই চিন্তা ভাবনা দেখে। ইয়াস, হ্যাঁ, হি এক্লেমড, তিনি বিস্ময়ের সঙ্গে সম্মতি প্রদান করলেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস, এবং রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, ছিলেন এক এবং অদ্বিতীয় মানুষ, হু টট দ্যাট, যিনি সেটারই শিক্ষা দিতেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে, তিনি ছিলেন অদ্বিতীয় একজন ব্যক্তি যার সেই সাহসটা ছিল বলবার, দ্যাট উই মাস্ট স্পিক, যে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে, টু অল মেন, সমস্ত মানুষের সঙ্গে, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজেদেরই ভাষাতে। ইয়েট, তবুও, দেয়ার কেম আ ডে, একদিন এলো, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি এটার প্রয়োজনীয়তাটা অনুভব করলেন, টু লে ডাউন, লে ডাউন মানে হচ্ছে সারেন্ডার, বশ্যতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা, টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, তার ভুল স্বীকার তিনি করলেন, হিজ ওন পজিশন, তার নিজের অবস্থানের বা তার নিজের ভাবনা চিন্তার, ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, মাতৃ পুজোর বা মাতৃ আরাধনার ব্যাপারে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমার কালীঘাটে একবার বক্তব্য পেশ করতে যাওয়ার কথা ছিল। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি এসেছিলেন আমাকে সেই নির্দেশনাটা দিতে, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ড, যে যদি কোনো বিদেশি বন্ধুরা, শুড উইশ টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকতে ইচ্ছে প্রকাশ করেন, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে অবশ্যই তাদের জুতো বাইরে খুলে আসতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অবশিষ্ট বা অন্যান্য দর্শকদের মতো করে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, আর ওইখানে উপস্থিত থাকাকালীন কোনো প্রকার কোনো বাছ বিচার করা হবে না। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আর এরই জন্যে আমি নিজেই দায়ী থাকব, বা এর জন্য আমাকে নিজেকেই দায়ী থাকতে হবে। আফটার সেইং অল দিস, আর এই সমস্ত কিছু বলার পরে, হাওয়েভার, যাই হোক, হি লিঙ্গার, লিঙ্গার মানে হচ্ছে টু লয়টার, মানে হচ্ছে ইতস্তত বোধ করা। হি লিঙ্গার, তিনি খানিকটা ইতস্তত বোধ করলেন, বিফোর গোয়িং, যাওয়ার আগে, অ্যান্ড দেন, এবং তারপর, মেকিং আ সাই রেফারেন্স, তারপর একটা লাজুক মনোভাবে একটা ব্যাখ্যা বা উল্লেখ করলেন, টু কলোনেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল, কলোনেল হের একটা কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে গার্ডিয়ানস অ্যাঞ্জেল, সেটারই একটা ব্যাখ্যা ছোট্ট করে দিলেন। হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ প্রেসাইজলি মাই পজিশন, আর এটাই হচ্ছে মানে ডেফিনেটলি, প্রিসাইজলি মানে হচ্ছে ডেফিনেটলি, এটাই হচ্ছে নির্দিষ্টভাবে আমার অবস্থান, অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, ব্রহ্মা এবং ভগবানের প্রতি। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, আমি ব্রহ্ম এবং ভগবানে বিশ্বাসী, অ্যান্ড নট ইন এনিথিং এলস, এবং আর অন্য কোনো কিছুতে নয়। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট, তিনি স্পষ্টতই এটা ভেবে ভয় পাচ্ছিলেন যে, মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, আমার যুক্তিতর্কের যে বোধ বুদ্ধি, যা কিনা একটা বাঁধন রয়েছে, উড লাই, নিহিত রয়েছে,
হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, আর যে ধারণাটা তিনি নিজেও পোষণ করতেন। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি of the exaltation of one definite scheme of worship. ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে অসংজ্ঞাত বা হচ্ছে বেমানান, of the exaltation of one definite scheme of worship, পুজোর যে একটা নির্দিষ্ট একটা রীতিনীতি রয়েছে, উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মতত্ত্বের সর্বোচ্চ পর্যায়ের। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, তিনি এটা বুঝতে পারেননি যে, টু আস, আমাদের কাছে, হু স্টুড অ্যাবাউট হিম, যারা আমাদের চারদিকে রয়েছে, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস, অর্থাৎ আমাদের চারপাশের ব্যক্তিবর্গরা যেমনটা ভাবতেন তিনি সম্পূর্ণরূপে তার বিপরীত ধারণা পোষণ করতেন। অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং এর প্রত্যেকটা সত্যের সাক্ষী থাকতেন বা সত্যকে তিনি চাক্ষুষ করতেন। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, আর এই চিন্তা ভাবনার পর্যায়কে অনুসরণ করে, দেয়ারফোর, অতএব, হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলোকি, তিনি আচ্ছন্ন হয়ে যেতেন একটা অর্ধ স্বগত উক্তিতে, অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল, এবং কিছু সময়ের জন্য বসে থাকতেন, টকিং ডিসজয়েন্টেডলি, এবং ভাঙা ভাঙা ভাবে তিনি কথা বলতেন বা থেমে থেমে তিনি কথা বলতেন, আনসারিং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দিতে থাকতেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে স্পষ্ট করতে বা পরিষ্কার করতে, ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড, তবুও সর্বদা তিনি অর্ধেকটা নিমজ্জিত থাকতেন, ইন সামথিং উইদিন, কোনো কিছুর মধ্যে একটা, অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল, যেন কোনো কিছু একটা বাঁধনের দ্বারা তিনি আবিষ্ট রয়েছেন, হি কুড নট ব্রেক, যা তিনি ভেঙে বেরোতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, তারপর তিনি বলতেন যে আমি কতখানি এই কালী মাকে আমি ঘৃণা করতাম, অ্যান্ড অল হার ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে মেথড বা পন্থা, এবং তার সমস্ত পন্থা বা মতাদর্শগুলোকে, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, আর ওটাই ছিল আমার 6 বছরের নিজের সঙ্গে নিজের লড়াই। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে গ্রহণ করব না, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে বা পরিশেষে আমাকে তাকে গ্রহণ করতে হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে উৎসর্গীকৃত করেছেন। অ্যান্ড নাও, এবং এখন, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, তিনি আমাকে চালিত করেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসে যেটা আমি করি, অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, এবং তিনি আমাকে করিয়ে নেন যা তিনি চান বা তার ইচ্ছা অনুযায়ী তিনি আমাকে তা করিয়ে নেন। আর আমরা শ্যামা সঙ্গীতে কি শুনেছি, সকলই তোমারই ইচ্ছা, ওগো তুমি ইচ্ছাময়ী, তোমার কর্ম তুমি করো মাগো, লোকে বলে করি আমি। সেই কথার সঙ্গে এখানে একটা বিরাট আমরা মিল খুঁজে পাচ্ছি, অর্থাৎ তাঁর বিবেকানন্দের বক্তব্য আর শ্যামা সঙ্গীত, যেটা যে সঙ্গীতে উনি তুষ্ট হন, দুটোর মধ্যে একটা বেজায় মিল রয়েছে। ইয়েট আই ফট সো লং, তবু আমি দীর্ঘ লড়াই করেছিলাম। আই লাভড হিম, ইউ সি, আমি তাকে ভালোবাসতাম, তোমরা জানো, তাকে মানে কাকে, পরমহংসদেবকে। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আর যা কিনা ছিল সর্বজন বিদিত, সবাই জানতো পরমহংসদেবকে আমি কতটা শ্রদ্ধা করতাম। আই স হিজ মার্ভেলাস পিওরিটি, আমি তার মধ্যে একটা অসম্ভব রকমের একটা পবিত্রতা লক্ষ্য করেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি তার একটা বিস্ময়কর ভালোবাসাকে অনুভব করতাম বা তার
নিদারুণ ভালোবাসা আমাকে আচ্ছন্ন করত। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন, তার সেই মহানুভবতা তখনও আমাকে দমিয়ে দিতে পারেনি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, আর এর সমস্ত কিছুই এসেছিল ঠিক তার পরে পরেই। হোয়েন আই হ্যাড গিভেন ইন, গিভেন ইন মানে হচ্ছে সারেন্ডার্ড, যখন আমি বশ্যতা স্বীকার করলাম বা আত্মসমর্পণ করলাম, অ্যাট দ্যাট টাইম, ওই সময় আই থট হিম আ ব্রেন সিক বেবি, আমি তাকে ভাবতাম একটা বাচ্চা পাগলের মতো করে, অর্থাৎ তাকে আমি একটা বাচ্চা পাগল ছাড়া আর কিছু মনে করতাম না। অলওয়েজ সিইং ভিশন, ভিশন মানে হচ্ছে অতি প্রাকৃতের কল্পনা করা, এমন একটা মানুষ যে কিনা সর্বদা অতি প্রাকৃতের একটা বা একটা অলৌকিক কল্পনা করতেন। অ্যান্ড দ্য রেস্ট, এবং আরো অন্যান্য অনেক কিছুই। আই হেটেড ইট, আর এটাই আমি ঘৃণা করতাম। মানে কে বলছেন? বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের এই সমস্ত কার্যকলাপ দেখে। অ্যান্ড দেন, এবং তারপর আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমাকে নিজেকেও তাকে গ্রহণ করতে হয়েছিল। মানে কাকে? কালী মাকে। তো এখানে একটা কথা বলে রাখি, এই নরেন যখন বিবেকানন্দ হননি, তো নরেন ঠাকুরকে বা ঈশ্বরকে দেখবার জন্যে তার মধ্যে একটা সবসময় একটা ক্রেজিনেস বা একটা উন্মত্ততা কাজ করত, যে যে তাকে ঠাকুর দেখাতে পারবে নরেন তাকে গুরুদেব বলে মেনে নেবে। তো এই নিয়ে নরেনের মধ্যে একটা প্রশ্ন ছিল চিরকাল, জন্ম থেকেই। তো নরেন শুনেছিল বা জেনেছিল যে ওই কামার পুকুরের এক বয়স্ক লোক আছে যে কিনা মায়ের সঙ্গে কথা বলে, আবার যে কিনা মাকে মিষ্টি খাওয়ায়। তিনি শুনে তো একদম মানে তাকে তার কাছে পৌঁছানোর জন্য তিনি একদম তৈরি হয়ে গিয়েছিলেন। তো গিয়ে দেখেন যে এই ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে কথা বলে, ঠাকুরকে মিষ্টি খাওয়ায়, কি রকম লোক। তো তিনি একবার গেলেন, দুবার গেলেন, তিনবার গেলেন তার কাছে, এবং গিয়ে তিনি ঠাকুরকে বললেন, মানে তিনি রামকৃষ্ণ দেবকে বললেন যে আপনি আমাকে ঠাকুর দেখাতে পারবেন? হ্যাঁ, কেন দেখাতে পারবো না, এই যে তোর সঙ্গে যেমন কথা বলছি আমি তার সঙ্গেও কথা বলি জানিস। তখন নরেন তো অবাক, বলে কি। তো সেই জায়গায় তিনি একদিন বলছেন যে নরেনকে, যে যা মায়ের কাছে যা, তুই কি চাইবি চেয়ে নে। তখন আমরা হলে কি চাইতাম? চাকরি দাও, টাকা দাও, পয়সা দাও, এটা দাও, ওটা দাও। নরেন কি চেয়েছিল শুনলে অবাক হবে। নরেনকে আর তিনি বলেননি যে চাইলে কম পড়ে যাবে, সে কথা তিনি বলেননি, যেটা তিনি অন্যদেরকে বলতেন আর কি। যেমন তিনি গিরিশকে বলতেন যে চাইলে তো কম পড়ে যাবে রে। আর তিনি তখন নরেনকে বলছিলেন যে তুই যা গিয়ে চেয়ে নে মায়ের কাছে, যা চাইবি চেয়ে নে। তখন নরেন বলেছিল মায়ের কাছে যেটা সে চায় সেটা সে বলতে পারেনি নরেন মায়ের কাছে, তার মুখে আসেনি সেটা। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। তো তিনি যখন চেয়ে ফিরে এলেন, তখন নরেনকে ঠাকুর পরমহংসদেব জিজ্ঞেস করছেন, কিরে কি চাইলি বল, মায়ের কাছে কি চাইলি? তখন নরেন বলছে, ঠাকুর আমি তো চাইতে পারিনি, আমি এইটাই বলে চলে এসেছি যে বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। তো এই নিয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃত কিংবা বিবেকানন্দের যে মানে বিবেকানন্দের যে জীবনী, এগুলো পড়লে শেষ করা যায় না, এগুলো থেকে জানবার কোনো শেষ নেই। এমনই ছিল নরেন আর ওই পরমহংসদেব পাগলা বুড়োর একটা সম্পর্ক। তো তিনি প্রায় নরেনকে ডাকতেন যে নরেন আসবি তো, আমাকে একটু গান শোনাবি, মায়ের হারমোনিয়াম বাজিয়ে আমাকে একটু গান শোনাবি তো। তো নরেন যেতেন তার কাছে, গান শোনাতেন, ঠাকুরকে তুষ্ট করতেন।
আর সেই যাওয়া আসা হতে 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 নরেন একদম ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি এতটাই নিজেকে আবিষ্ট করলেন, বা ঠাকুর নরেনকে এতখানি আবিষ্ট করলেন যে নরেন আর ঠাকুর ছাড়া কোনো কিছু দেখতে পেতেন না। তো এই হচ্ছে ঠাকুর এবং বিবেকানন্দ বা নরেনের মধ্যে একটা সামান্য, একটা ছিটে ফোঁটা সামান্যতম কথা বললাম। এরকম বহু উদাহরণ রয়েছে যা আমরা তাঁর কথামৃত পড়লে জানতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এখানেই রাখলাম।